প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত। 2.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। মাদারীপুরের সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে, গুনতে হচ্ছে বাড়তি টাকা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরের সতর্ক সংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকালে 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি আজ পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ফলে পায়রা সমুদ্র বন্দর সমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলতারমানিক নদী তীরে। তা আপনার মাধ্যমে আমি দেখাতে চাই যে নদীর পানির তীব্রতা উচ্চতা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাতাসের আধিক্যতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের দরবার হলে সভা হয়েছে। এই সভার মধ্য থেকে সকল সিপিপি এবং ভলান্টিয়ার সদস্যদের কিন্তু প্রস্তুত করা হয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় ইতিমধ্যেই 155টি সাইক্লোন শেল্টার এবং 20টি মুজিব কিল্লা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকায় বেশ প্রচারণা চালিয়েছে সিপিপি এবং ভলান্টিয়াররা এবং বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ সরিয়ে নেওয়া হয়েছিল। আমি যেমনটা কথা বলে জেনেছি যে লালুয়া ইউপি চেয়ারম্যান এবং চম্পাপুর ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে গতকাল রাতেই প্রায় শতাধিক মানুষকে তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিলেন। সকালে তারা বাড়ি ফিরল। আজ সকাল নাগাদ আবার 10 নম্বর মহাবিপদ সংকেতের পেয়ে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে ফিরছেন। তো এখনো পর্যন্ত সমুদ্র উপকূল থেকে দক্ষিণ উপকূল থেকে আমার কাছে এই ছিল। রয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন দেখছেন ভোলায়? যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে এই ঘূর্ণিঝড়টি রেমাল রূপে পরিণত হয়েছে, যার ফলে কিন্তু উপকূলীয় জেলা এই দ্বীপ জেলা ভোলার মানুষ সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে রয়েছে। তার কারণ হলো, আপনি জানেন যে চারদিকে নদী বিস্তৃত একটি শহর হলো এই দ্বীপ জেলা ভোলা শহরটি। এই শহরটি কিন্তু এই শহরের মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকে। জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া সম্পূর্ণ করেছে। জেলায় 869টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, 8টি কন্ট্রোল রুম এবং 12টি মজুদ কেল্লা সহ 11 লক্ষ টাকা মজুদ এবং 222 মেট্রিক টন চাল এবং 92টি মেডিকেল টিম কিন্তু খুলে দেওয়া হয়েছে। জেলার 13,860 জন সিপিপি এবং রেড ক্রিসেন্টের 2000 কর্মী কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া ভোলার যে একটি বিষয় জানার কি, ভোলার যে নিম্নাঞ্চলগুলি রয়েছে অর্থাৎ মনপুরা, চরপাতিলা,
চরপুকরি মুকরিসহ যে সমস্ত নিম্ন অঞ্চলগুলি রয়েছে, এই নিম্ন অঞ্চলগুলির মানুষ এই অবস্থা যখন হয় তখন এই নিম্ন অঞ্চলের মানুষ থাকে সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে, যার ফলে কিন্তু এখানে যে প্রশাসনের পক্ষ থেকে নিম্ন অঞ্চলের মানুষকে নিরাপদে আনার জন্য কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড, নৌ পুলিশ সহ কিন্তু এই নিম্ন অঞ্চলের প্রায় 5,000 মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছেন বলে আমাকে সূত্রে যেমনটা জানানো হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 10 নম্বর বিপদ সংকেত থাকাতে কিন্তু ভোলা, ঢাকা এবং ভোলা, মসজিদ চৌধুরী, লক্ষ্মীপুর রোডের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তারপরেও কিন্তু এই দ্বীপ অঞ্চলের মানুষ নদীর সাথে যুদ্ধ করে, উপকূলে এই সমস্ত ঝড়-তুফানের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে বিধায় কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু আবহাওয়ার শেষ সংকেত পর্যন্ত তারা অপেক্ষা করে, তারা কিন্তু নিরাপদে সহজে আসতে চান না। আজ সকালবেলা যে ফেরিঘাটটিতে আমি আছি, এখানে এসে মানুষ নদীর উপরে যাওয়ার জন্য ভিড় করে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলো, মানুষ ফেরিঘাটে এসে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রশাসন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। 3টি স্তরে মূলত প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে এই শেষকালীন অবস্থায় মানুষকে নিরাপদ রাখার জন্য কিন্তু প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আমার ভোলা থেকে সর্বশেষ খবর কর্মী লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছেন প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক। সারা বাংলাদেশে কিন্তু ভারতের থেকে যে রেমালের প্রভাব পড়া শুরু হয়েছে সেটা কিন্তু সকালে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের থেকে আমরা জানতে পেরেছি যে খুলনা যে মংলা যে সমুদ্র বন্দরে কিন্তু 10 নম্বর সতর্কতা সংকেত কিন্তু তারা দেখাতে শুরু করেছে, সেটা প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে খুলনার যে নৌ পরিবহন, এদেরকে কিন্তু নৌ পরিবহন যে বিপদ সংকেত সেটাকে 4 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সেটাকে সতর্ক করার জন্যই খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কোস্টগার্ড, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু নৌপথে যারা চলাচল করছে বা বিভিন্ন ধরনের যারা যে এই ঝড়ের আশঙ্কা করে তারা কিন্তু সতর্কের বিভিন্ন দিক নির্দেশনা প্রচারণা চালিয়ে আসছে। সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্যে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে আর কি। যে খুলনায় আরও যদি আপনাকে একটু জানা যায় যে খুলনার যে উপকূলীয় একেবারে সর্বশেষ যে সুন্দরবন, কাগেশোয়া যে কয়রা উপজেলা এবং সাতক্ষীরার কিছুটা অংশও আছে আর কি, সেখানে কিন্তু সকাল থেকে কিছুটা বর্ষা এবং ঝোড়ো আবহাওয়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আর কি। যে খুলনায় সর্বোপরি যে নদী বন্দরগুলো, এখানে যেসব নৌযান চলাচল করছে তাদেরকে একেবারে কড়া দিক নির্দেশনায় নিরাপত্তার ভিতরে কোস্টগার্ড তারা কিন্তু তাদের যে টহল, যে স্পিডবোট নিয়ে তারা এগুলো করছে এবং পাশাপাশি বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও দেখেছি যে তারা বিভিন্ন সতর্ক অবস্থানে মানুষকে সতর্ক থাকার জন্য তারাও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। সর্বোপরি খুলনার যিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনার 9টি উপজেলার সার্বিক নিরাপত্তার জন্য এই রেমালের প্রভাব যাতে তার থেকে মুক্ত থাকতে পারে সে সকল বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু একযোগে কাজ করে চলছে। এই ছিল খুলনা থেকে রেমালের সর্বশেষ তথ্য। ধন্যবাদ। শিশির, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নোয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উক্ত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নোয়াখালীর 5টি উপকূলীয় উপজেলার 466টি আশ্রয় কেন্দ্র, 102টি মেডিকেল টিম ও 8,360টি স্বেচ্ছাসেবক কর্মী সর্বদাই নিয়োজিত থাকবে বলে জানান কর্মকর্তারা। লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি রোধে আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে 189টি সাইক্লোন সেন্টার। এছাড়া 64টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। দুর্যোগকালীন ত্রাণ তহবিলে 19,20,000 টাকা ও 450 মেট্রিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ করে জোয়ারের সময় বহির্নোঙরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্রেন সহ সব হ্যান্ডলিং ইকুইপমেন্ট প্যাক করা হচ্ছে যাতে বাতাসে ক্ষতিগ্রস্ত না হয়। বন্দর থেকে ডেলিভারি কার্যক্রম ক্রমান্বয়ে বন্ধ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেতের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ বন্দর চ্যানেল, জাহাজ, জেটি, ইয়ার্ড, শেড, হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিরাপদে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান। উপরা এবং সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গলের সাগর আইল্যান্ড এইটার মাঝখান দিয়ে যাবে। হসপিটাল উইল বি স্ট্যান্ড বাই। এটা অ্যালার্ট 4 হোক বা না হোক, অ্যালার্ট 3 থেকে আমি অনুরোধ জানাবো হসপিটাল যেন স্ট্যান্ড বাই থাকে। সর্বোচ্চ লেভেলের প্রচেষ্টা এবং প্রস্তুতি থাকতে হবে। ইনশাল্লাহ আমরা আমাদের জীবন এবং সম্পদ রক্ষায় আমরা সর্বোচ্চ এফোর্টই দিব। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্কওভার পুনঃখনন শেষে পুনরায় গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এতে শনিবার বিকেল থেকে জাতীয় গ্রিডে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশে বিরাজমান গ্যাস সংকট মোকাবিলায় সরকারকে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ সংকটময় মুহূর্তে ওয়ার্ক ওভারকৃত এ কূপ হতে জাতীয় গ্রিডে উক্ত গ্যাস যুক্ত হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা আরও এগ্রেসিভলি এগোতে চাচ্ছি। 100টি কূপ খনন, ওয়ার্কওভার সব মিলিয়ে 100টি কূপের প্রোগ্রাম আমাদের রয়েছে, যেটা আমরা 26 থেকে শুরু করার চিন্তাভাবনা ছিল, কিন্তু এটা আমরা 25 সাল থেকেই শুরু করব। এই লক্ষ্যে আমরা পুরোদমে কাজ করছি যাতে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল 8টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল 4টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। এর আগে গত 28 এপ্রিল বরাদ্দকৃত প্রতীক নেই ব্যালট পেপারে নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দাবি এক প্রার্থীর এমন অভিযোগে কসবার কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। নির্বাচনে চেয়ারম্যান পদে 9 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদসহ মোট 57 জন প্রার্থী 28 এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করেছে। দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় নূর আমিন নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী কাঁচামরিচের ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছে পেছন থেকে পাথর বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ ট্রাক থেকে নিহতের লাশ উদ্ধার করে। এই সরকারের অধীন থেকে দেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির উপদেষ্টা শাহ আবদুল্লাহ আল বাকি। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদে নির্বাচন বর্জন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বেগম খালেদা জিয়ার মুক্তি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নোয়াখালীতে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। জামালপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার বিকেলে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে শহর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানিকগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 1,09,45,000 টাকা ব্যয়ে 3 ভেল্ট কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার পৌরসভার 1 নং ওয়ার্ডের উচটিয়া দরবেশ মিয়ার বাড়ির পাশের খালের ওপর লোকাল গভর্নমেন্ট রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের অর্থায়নে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী। এ সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন ও সচিব বজলুর রহমান উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
অঞ্জনা রানী মণ্ডলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক কর্মচারীদের আয়োজনে গতকাল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন, সেই সাথে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি, অথচ সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। এতে পরীক্ষা নিরীক্ষার নামে ইচ্ছে মতো বিল করায় রোগী ও স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। মাদারীপুর জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলোর এমন চিত্র পাল্টায়নি দীর্ঘদিনও। প্রতিনিধি মাসুদুর রহমান সরদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সালেহা বেগম হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয় ভর্তি হয়েছেন 250 শয্যা জেনারেল হাসপাতালে। পাশে মহিষেরচর এলাকার গৃহবধূ কাজল রেখা। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি থাকলেও বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে প্রাইভেট ক্লিনিকে, গুনতে হয়েছে 2500 টাকা। আমার ঠ্যাং ভেঙে গেছে, আমি ওই মিশিংয়ে হেনে নাই, নষ্ট হয়ে গেছে, এরপর আমরা বাইরে গেছি, বাইরে আমরা ইয়ে করে গেছি, এক্সরে করে গেছি। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। চিকিৎসকদের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নামে রোগীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা, অথচ সরকারি হাসপাতালে থাকা স্ক্যানিং মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকছে অলস পড়ে। এমন দশায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এখানে সরকারিভাবে যে সুযোগ বেড হওয়ার পরে যে সুযোগ সুবিধা হওয়া দরকার তা এখানে অনেকটা সময় হয় না, ল্যাবে অনেক সময় বাইরে পাঠায়, এখানে সাধারণ অসহায় রোগীদের কষ্ট হয়। তারা আলট্রাসোনো দিছে, করে তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে বাইরে থেকে করে আনতে, এখানে নাকি নাই। সদরে আইসি অন্তর হাসে কইছে আমি এটা বাইরে জন্য অপারেশন করে 4 দিন ধরে ইয়াদ করছে, কালকে হলো পরশু দিন ব্যান্ডেজ করছে, 3 দিন ধরে হাতের কোনো ড্রেসিনের কোনো খবর নাই। যা দেখি আগো বন্ধ, এক্সরে বন্ধ, তখন আমার বাধ্যমূলক বাইরে যাইয়া আমি 800 টাকা দিয়ে আমি এই হেজা প্রত্যাশা যা এই সিটি এক্সরে করাই। জনবল সংকটে অতিরিক্ত চাপে কিছু সংখ্যক চিকিৎসকদের খারাপ আচরণে অন্যত্র চলে যাচ্ছে রোগীরা, দাবি সিভিল সার্জনের। জনবল সংকটের কারণে একটা বড় সংখ্যক রোগীদেরকে আমাদেরকে সার্ভিস দিতে হয়। এই কারণে টেম্পার সবাই কন্ট্রোল রাখতে পারে না, অনেক সময় টেম্পার লস করে তারা আচরণগত কোনো সময় এত সন্তোষজনক আচরণ করতে পারে না, ব্যর্থ হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন 3 থেকে 400 রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন 2000 মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা 3 আসনের সংসদ সদস্য এস.এম. কামাল হোসেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির। ব্রাহ্মণবাড়িয়ায় 125তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব এটিএম ফয়জুল কবিরের সভাপতিত্বে তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সহ অন্যান্যরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পালিত হয়েছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শাহজাহান আলী। কবির বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা পরিবেশন করেন নজরুল সঙ্গীত।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 33 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 33 জনের মধ্যে 3টি গ্রুপে মোট 13 জন শিক্ষার্থী বিজয়ী হয়। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ মমিনুল হকের সভাপতিত্বে ও নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সহ অন্যান্যরা। মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি এবং জাতীয় কবি। গতকাল বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নজরুল ইসলাম এমপি সহ অন্যরা। ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ সময় প্রধান শিক্ষক শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, বন্ধন কর্মী পারভেজ রানা ও নাসির হোসাইন উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপে বামনা ও পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29 মে। আর মাত্র বাকি 2 দিন। এতে চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ এনামুল হোসাইন। বামনায় ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকারিয়া হোসেন মহারাজ। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান প্রার্থীরা। যশোরের পৃথক অভিযানে 543 বোতল ফেন্সিডিল সহ রাজু আহমেদ সুমন ও রহমত নামে 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব 6 এর সদস্যরা। যশোর র্যাব 6 অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উত্তর বারোপোতা গ্রামে র্যাবের একটি দল রাত 11টার দিকে অভিযান চালিয়ে 375 বোতল ফেন্সিডিল সহ রাজু আহমেদ সুমন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অপর আরেকটি অভিযানে র্যাবের আভিযানিক দল একই রাতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে 168 বোতল ফেন্সিডিল সহ রহমত মোল্লা নামে আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত। 2.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। মাদারীপুরে সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে, গুনতে হচ্ছে বাড়তি টাকা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।